ফোনের পাওয়ার বাটন চাপ দিয়ে সময় দেখে নিল ও। ঘড়িতে রাত 12টা বেজে 43 মিনিট। এত সময় আহসান পরিবার সবাই ঘুমিয়ে পড়ে। মুঠোফোনের টিম আলোর সাহায্যে রুমের দিকে ছুটল অয়ন। রুমে ঢুকতে ফোনের ফ্ল্যাশের সাহায্যে এদিক ওদিক চোখ বুলিয়ে নিল। পুরো রুম ফাঁকা, ছবি রুমে নেই। অনেক বুকের মধ্যে থপ করে উঠলে পার। বাড়ি ফেরার পর থেকে ছবির মন খারাপ ছিল। গাড়িতে বসে বসে চোখের পানিও ফেলেছে অয়ন। আর চোখে লক্ষ্য করেছে ব্যাপারটা। মনে মনে নিজেকে অনেক গালিও দিয়েছে। যেবার এখন মাথা ঠিক নেই, নিশ্চয়ই কারো কিছু কথা শুনিয়ে দিয়েছে। এর জন্য হয়তো এভাবেই কাছে মেয়েটা। অয়ন ঘামছে। সবে তো নিচ থেকে আসলো ও, নিচে তো ছবি নেই। তাহলে এত রাতে মেয়েটা গেল কোথায়? ওয়াশরুমে দরজা করে সেখানেও চোখ বুলিয়েছে অয়ন। টেনশনে মাথায় হাত পড়ার মতো অবস্থা। 2 হাত দ্বারা চুলের মুঠি ধরে ধপ করে বিছানায় বসতে মনে পড়লো বেলকুনি তো চেক করা হয়ই নাই। ফোন হাতে বেলকুনির দিকে ছুটল অয়ন। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ফোঁটা বেলকুনির গ্রিল ছেদ করে ফোঁটা ফোঁটা ফ্লোরে পড়ছে। তারই মাঝে গুটিসুটি মেরে শুয়ে আছে ছবি। অয়ন ছবির দিকে তাকাতে চোখ মুখ কঠিন হয়ে উঠল। বিড়বিড় করে বলল, ব্যাককেল মেয়ে। বাইরে বৃষ্টি হচ্ছে আর মেয়ে এখানে ঘুমাচ্ছে। অয়ন হাঁটু গেড়ে বসলো ঠিক ছবির পাশটায়। মৃদু স্বরে ডাকলো কয়েকবার। ছবি সাড়া দিল না। অয়ন গলাস্বর বাড়িয়ে ফের আবারও ডাকলো। ছবি তখনও কোনো রকম সাড়া দিল না। অয়ন এবার বেশ বিরক্ত হলো। গায়ে হাত দিয়ে তাকা চমকে গেল। সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে ব্যালকনিতে। বৃষ্টির ফোঁটা গায়ে পড়ে গায়ের জামাটাও আধ ভেজা। অয়ন ছবির গালে হাত রেখে হালকা স্লাইড করে কয়েকবার ছবির পড়ে থাকলো একইভাবে। কঠিন সময় এই জটিল মুহূর্ত পার করবে কিভাবে অয়ন? ছবির জ্ঞান ফেরানো নিয়ে পড়লো টেনশনে। কোনো রকম দিশে না পেয়ে চট করে পাজা খুলে তুলে নিল ছবিকে। রুমে এনে সযত্নে শুইয়ে দিল বিছানায়। গ্লাস থেকে পানি নিয়ে চোখে মুখে কয়েকবার ছিটা দিল। ফলাফল একই। হতাশ অয়ন ছুটল এবার মায়ের রুমের দিকে। দরজার কাছে দাঁড়িয়ে দোনমনায় ভুগছে। এত রাতে মাকে কি ডাকা ঠিক হবে? দরজায় কড়া নাড়তে গিয়েও হাত থেমেছে বারংবার। অয়ন ফুস করে নিঃশ্বাস ছাড়ল। চোখ গিলে নিল কয়েকবার। কোনো রকম ইতস্ততা কাজে শাহানারা দরজার কড়া নাড়ল। কয়েক মিনিটের ব্যবধানে দরজা খুলে দিল শাহানারা। দরজার ওপাশে শুকনো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। শাহানারা উদ্বিগ্ন গলায় আওড়ালো, কি হয়েছে বাবা? এত রাতে ডাকলি কেন? সব ঠিক আছে তো? ব্যস্ত হাতে অয়নের কপালে হাত রেখে বলল, অয়ন। জ্বর-টর বাতালি না তো দেখি? অয়ন থামালো মাকে মিহি কঞ্চে বলল, ব্যস্ত হই না মা, আই অল রাইট। তাহলে এত রাতে ডাকলি যে? অয়ন ঠোক গিল। ব্যথিত কণ্ঠস্বর জড়িয়ে যাচ্ছে। ঠোক গিলে বলল, এত রাতে তোর রুমে যাব কেন? কি হয়েছে বল আমাকে। ছবি সেন্স হারিয়েছে মা। এত চেষ্টা করলাম, কোনোভাবে সেন্স ফেরাতে পারলাম না। শাহানার বুক কেঁপে উঠল। শঙ্কিত গলায় আওড়ালো, কি বলছিস এসব? কখন থেকে এমন হয়েছে? মা, রুমে গিয়ে দেখি সেন্স নেই। শাহানার আর কথা বলল না। অয়নকে তাড়া দিয়ে বলল, আয় তো দেখি। শাহানারা পায়ের গতি দ্রুত, এক প্রকার দৌড়াচ্ছে। অয়ন পিছু পিছু ছুটছে মায়ের। রুমে ঢুকে ছবির কপালে হাত ছোয়ালো শাহানারা। বাইরে বৃষ্টির তোপে শীতল আবহাওয়া, অথচ ছবির শরীরে যেন জ্বলন্ত কোনো আগুনে গোলা। শাহানারা তাকালো অয়নের দিকে। সহসা রাগ দেখিয়ে বলল, তোমার থেকে এমনটা আশা করি নাই বাপ। মেয়েটা নেহাতি বাচ্চা, এত ছোট মেয়েকে বিয়ে করেছো, ওই একটু দেখে শুনে রাখতে পারো না? এত জ্বর গায়ে আর তুমি সবেমাত্র টের পেলে? অয়ন মাথা নিচু করে নিল। নিজের প্রতি তীব্র ক্ষোভ, নিজের রাগ জিতকে অটুট রাখতে মেয়েটাকে একটু বেশি অবহেলা করে ফেলে। শাহানারা তোয়ালে হাতে ছুটল ওয়াশরুমে। তোয়ালে ভিজিয়ে এনে ছবির সর্বশরীর ভালোভাবে মুছে দিল। গায়ের ভেজা জামাটা পাল্টে কপালে জল পট্টি দিল। বেশ কিছু সময় বেহুশ ছবি পিটপিট করে চোখ খুলল। এবার শাহানারার দিকে থাকে হুড়মুড়ি উঠে বসলো ও। শাহানারা থামালো ছবিকে, ফের শুইয়ে দিয়ে মাথায় হাত বুলালো। অয়ন গাল ফুলিয়ে বিছানার এক কোণে বসে আছে। শাহানারা এত সময় ধরে বেশ বকাঝকাই দিয়েছে। ছবির মাথায় জলপটি দেওয়ার আগ্রহ দেখালে শাহানারা চোখ পাকিয়ে দূরে সরিয়ে দিয়েছে। তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে, বইয়ের শরীর খারাপের দিকে যার নজর নেই তার এখন দরদ দেখানোর দরকার নেই। ছেলের গাল ফুলানো দেখে শাহানারা আড়লে হাসলো। নিমিষেই মুখখানা গম্ভীর করে বলল, এখন যেন কোনো রকম অবহেলা না দেখি। বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা হাওয়া,
মেয়েটার জ্বর এখনো কমে নাই। দুটো কথা শুনিয়ে দিয়েছি, এজন্য মেয়েটার থেকে যেন দূরে না থাকা হয়। বিছানায় এসে ওর পাশে শুয়ে পড়ো, আমি দুধ গরম করে এনে দিচ্ছি। ওকে দুধ খাইয়ে ওষুধ খাইয়ে দাও। অয়ন বেশি বাক্য ব্যয় না করে ছোট্ট করে বলল। শাহানার রান্নাঘর থেকে এক গ্লাস গরম দুধ এনে অয়নের হাতে দিয়ে শাসিয়ে গেছে। রাতটুকু ছবির সেবা না করে কোনো রকম হেলাফেলা করলে খুব খারাপ হয়ে যাবে। অয়ন ছবিকে শোয়া থেকে তুলে সযত্নে দুধটা খাইয়ে দিয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছে। ফের আবার শুইয়ে দিয়ে গায়ের চাদরটা মুড়িয়ে দিল। মোটামুটি কাজ শেষ করে নিচে ঘুমানোর জন্য সোফার দিকে পা বাড়ালো, পা জোড়া আটকালো নিমিষে। শাহানার হুমকি গেতে আছে মস্তিষ্কে। সোফায় ঘুমালে ছবির শরীরের কন্ডিশন বুঝবে কিভাবে? মাথার চুলকে করুণ দৃষ্টিতে তাকালো নিজের পিচ্ছি বউটার দিকে। ছবির পাশটায় শুয়ে পড়লো জড়সড় হয়ে। ছমন্ত ছবি চট করে অনকে জড়িয়ে নিল। অনের এবার হার্টবিট স্পন্দন যেন থমকেই গেল। ছবির এতটা কাছে আসা নিজেকে শান্ত রাখা যেন তাই। ছবি ধীরে ধীরে শক্ত করে অয়নের গলা পেঁচিয়ে ধরল। অয়নের বেশ অস্বস্তি লাগছে। নিজের গলা থেকে ছবির হাত সরাতে গিয়ে থেমে গেল। মাথা চুলকে করুণ দৃষ্টিতে তাকালো নিজের পিচ্ছি বউটার দিকে। ছবির পাশটায় শুয়ে পড়লো জড়সড় হয়ে। ঘুমন্ত ছবি চট করে অয়নকে জড়িয়ে নিল। অয়নের এবার হার্টবিট স্পন্দন যেন থেমে গেল। ছবির এতটা কাছে আসায় নিজেকে শান্ত রাখা যেন তাই। ছবি ধীরে ধীরে শক্ত করে অন্যের গলা পেঁচিয়ে ধরল। অন্যের বেশ অস্বস্তি লাগছে নিজের গলা থেকে। ছবির হাত সরাতে গিয়েও থেমে গেল। ঘুমের মধ্যে পিড়পিড় করে কিছু একটা বলছে ছবি। অয়ন কান দিল সেই দিকে। ছবি পিড়পিড় করে বলছে, ভালোবাসে না কেউ আমাকে, সবাই শুধু অবহেলা করে। আমার খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাব এবার। অয়ন ফিসফিসিয়ে বলল। কেউ ভালোবাসে না? ছবি জড়ানো কণ্ঠস্বর অস্পষ্ট স্বরে বল, না, কেউ না। তোমার হাজবেন্ড কেউ ভালোবাসে না? না, সে তো শুধু রাগ দেখায়, একটুও আদর করে না আমায়। অয়ন মুচকি হাসল, ফিসফিসিয়ে বলল, এই যে তোমার সামান্য জ্বরে তোমার হাজবেন্ডের বুকে চেঁচির ব্যথা তুলে দিয়েছ, তাকে অস্থির করে তুলেছ, তবুও সে তোমাকে ভালোবাসে না? না, বাসে না। তাহলে কিভাবে ভালোবাসতে হয় শুনি? বউকে অনেক আদর করতে হয়, অনেক ভালোবাসতে হয়। অয়ন খানিক শব্দ করে হাসল। ছবির কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে মুখ নামিয়ে নিঃশব্দ কঞ্চে বলল, এইটুকু বাচ্চা মেয়ে তুমি আমার আদরে কি বোঝো শুনে? ছবি কথা বলল না, আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল অয়নকে। অয়ন নির্দ্বিধায় ছবির পিঠে হাত রেখে নিজের কাছে টেনে নিল। সায়রা বেগম সকাল থেকেই চেঁচামেচি শুরু করেছে। পায়ের ব্যথাটা বেশ বেড়েছে তার। অরুণিমা মালিশ করে দেওয়ার পর থেকে ব্যথাটা কমেছিল। বেশ কিছুদিন মালিশ না করে আচমকা আজ ব্যথাটা বেড়েছে আবার। অথচ সকাল থেকে কাউকে পাচ্ছে না মালিশ করে দেওয়ার জন্য। সায়রা বেগম চেঁচিয়ে বলা, সবগুলোর ঘুম আমি ছুটাইয়া দিব। নবাব জাদির বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে। বড় খোকা আসুক, সবগুলারে যদি বাড়ি থেকে বের না করছি। শাহানারা আর অরুণিমা নাস্তা তৈরিতে ব্যস্ত। শান্তা আহসান সায়রা বেগমের চেঁচামেচির শব্দে শোয়া থেকে উঠে বসল। পায়ের উপর অগোছালো ভাবে পড়ে থাকা চাদরটা সরিয়ে রেখে বিরক্তি হয়ে ফিরফির করে পড়ল, এই বুড়ির জন্য ঘুমিয়েও শান্তি নাই। সকাল সকাল জিকির শুরু করে দিয়েছে। এত মানুষ মরে, এই বুড়ি মরে না? কথাগুলো পরে ওয়াশরুমে চলে গেল। ছবি জ্বর কমেছে, তবে শরীরটা বেশ দুর্বল লাগছে। দেয়ালের ঘড়ির দিকে চোখ পড়তে চমকে উঠল। সময় 9:14। ভোরে ঘুম ভাঙে ছবির, অথচ এত বেলা করে ঘুম থেকে উঠলো। দুর্বল শরীরটাকে বিছানা থেকে টেনে তুলে ফ্লোরে পা রাখতে চোখ পড়লো অয়নের দিকে। সাদা শার্ট, কালো প্যান্টের সাথে সযত্নে ইন করা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গলায় টাই বাজছে। ছবি না চাইতো বেশ কয়েকবার তাকালো। এমন ফর্মাল ড্রেসে আজই প্রথম দেখছে অয়নকে সে। কেমন অদ্ভুত সুন্দর লাগছে পিটপিট করে বলল। অয়ন টাই বাঁধা শেষ করে চুলটা ভালোভাবে ব্রাশ করে দিয়ে সেট। মাশাআল্লাহ, আমার জামাইটা যেন সত্যি কোনো রাজপুত্র। অয়ন টাই বাঁধা শেষ করে চুলটা ভালোভাবে ব্রাশ দিয়ে সেট করে নিল। চট করে তাকালো পেছনে। ছবি তখন অয়নের দিকে তাকিয়ে আছে। ব্রাশিং টেবিলের উপর ব্রাশ রেখে গলার চাইটাকে খানিক ছিলা করে এগিয়ে আসলো ছবির দিকে। ছবির চাহনি বেশ অস্বস্তিতে ফেলছে তাকে। গলা খাকারি দিল চড়ে। ছবি সম্বিত ফিরল এবার নিজের মাথায় হালকা টোকা দিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। অয়ন মিহি কণ্ঠে সুদ হলো, শরীর ঠিক আছে তোমার? জ্বর কমেছে কি?
ছবি মৃদু কঞ্চে পড়ল। ঠিক আছি আমি। বক্সে ওষুধ রাখা আছে, জ্বর বাড়লে ওষুধ খেয়ে নেও। হঠাৎ জ্বর বাঁধে চিন্তায় ফেলে দিও না। ফাইল হাতে তুলে গটগট পায়ে রুম ছাড়ার জন্য পা বাড়ালো অয়ন। ছবি আনমনে প্রশ্ন করল। আমি অসুস্থ হলে আপনার চিন্তা হয় বুঝি? অয়ন এবার থমকে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ছবির দিকে তাকিয়ে কঠোর কঞ্চে বলল। তোমার বাবা মা আমার ভরসায় তোমাকে শহরে পাঠিয়েছে। এখানে তোমার কিছু হয়ে গেলে সে দায়টা আমার উপরে আসে। তো সেটা দায়িত্ববোধ থেকে উল্টো বলে কিছু ভাবার দরকার। ছবির মন কালো মেঘ জমল নিমিষে। সেই মেঘ বৃষ্টিতে রূপান্তরিত হতে সময় নিল না। চক্ষুটা জলমল পাপড়ি হালকা ছাপটাতেই পানি গড়িয়ে পড়লো গ্রীবা কুঞ্চনে। সারা জীবন একটা কথাই শুনে আসলো, সবাই তাকে দায়িত্ব মনে করে। শুধু দায়িত্ব বাধ্যতা, শুধু দায়বদ্ধতা থেকে নিয়ে তাকে ভাবে। কেউ কখনো ভালোবাসে না, তার জন্য কিছু করলো না। সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু। শহরের সবচেয়ে বড় কোম্পানি চৌধুরী গ্রুপে ইন্টারভিউ দিতে যাবে অয়ন। এসএস চৌধুরীর সময় জ্ঞান অতি প্রখর, টাইম এদিক ওদিক হলে চাকরি পাওয়া কোনো রকম সম্ভাবনা নেই। ছবির মন খারাপ বুঝতে পেরেও অয়ন সেদিকে তোয়াক্কা না করে বাইরে বের হওয়ার জন্য পা বাড়ালো। দরজার কাছে আসতে পা জড়া থমকে দাঁড়ালো, ফের ছুটলো ছবির কাছে। খানিক দীর্ঘশ্বাস ফেলে বলল, ছবি মেহির ঢাকা এসেছে, দুপুরও পাশে আসবে। তোমাকে বলবো ভুলে গিয়েছিলাম। বিদ্যুৎ গতিতে তাকালো অয়নের দিকে, তুতলিয়ে বলল, কেন এখানে আসবে কেন? আসবে না কেন? আমার বেস্ট ফ্রেন্ড, আমার বাসায় আসতেই পারে। আর তাছাড়া তোমাকে দেখতে আসবে। আপনি কোথাও যাচ্ছেন কি? আমার ইন্টারভিউ আছে একটা, চাকরি অ্যাপ্লাই করেছিলাম, ওখানে যাচ্ছে। বাই দ্য ওয়ে, তোমাকে এত হিসেব দিচ্ছি কেন? মেয়ের আসলে আমি বাসায় শব্দ ওকে যেতে দিও না। আমি আসছি, এখন দেরি হয়ে যাচ্ছে আমার। ছবির হাত পা কাঁপছে। মেয়েরকেও ও জমের মতো ভয় পায়। সামান্য এদিক ওদিক হলে কঠিন শাস্তি দিতে কুণ্ঠাবোধ করে না। এখানে এসে যদি উল্টোপাল্টা কিছু করে, শামীমার বিয়ের সময় সবার আড়ালে আবজালে কম তো টর্চার করে নাই। বিয়ে করে এতদূর চলে আসলো, ভেবেছিল এখন অন্তত মিহির নামক আজরালের হাত থেকে মুক্তি পাবে। কিন্তু সেটা আর হলে কোথায়? দম বন্ধ হয়ে আসলো ছবি, বমি পাচ্ছে ভীষণ। কোনো রকম দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। কোনো রকম নাস্তা সেরে বের হতে ছবি দুর্বল শরীর নিয়ে নিচে নেমে আসলো। সায়রা বেগম ড্রয়িং রুমের সোফায় বসে ছিল। ছবিকে এত বেলা করে নিচে নামতে দেখে সূক্ষ্ম চোখে তাকালো দৃষ্টি প্রিয়কর, গলায় কঠোরতা রেখে তো হচ্ছে বলো। কোন জমিদারের মাইয়া তুমি? স্বামীর কাজে বার হয়ে গেল, ঠিক মতো নাস্তা পানি করলো কিনা হেটাও দেখার সময় পাও নাই? ছবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মৃদু কঞ্চে বলো। দাদিমা, আমার শরীরটা ভালো ছিল না, তাই উঠতে দেরি হয়ে গেছে। আবার মুখে মুখে কথা কাও। আমাগো সময় আমাগো অসুখ হয় নাই বুঝি? তাও তো আমার স্বামীর রান্ধন বারণ করেছি, তাদের যত্ন নিছি। আর একটু কিছু হতে না হতে কেলাই পইরা থাইকো কেন তোমরা? শাহানারা টেবিলে নাস্তা সাজিয়ে রেখে অনুনয় কণ্ঠে, বাচ্চা মানুষ মা, রাতে জ্বরের গোড়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, এখন তবুও একটু সুস্থ হয়ে নিচে এসেছে, বাদ দিন না মা। এই আইসে আরেকজন বউয়ের হয়ে উকালতি করতে। আমার বাড়িতে ওইসব হবে না। আজ প্রথম দিন জন্য কিছু কইলাম না, আর একদিন এমন দেখলে বাড়ি থেকে বের করে দিব। বলল। ছবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মৃদু কঞ্চে বললাম, আর হবে না দাদিমা। ঠিক আছে, যাও তো আমার ঘরে যাইয়া আলমারির ওপর থেকে আমার মালিশের বোতলটা আইন না পায়ে মালিশ করে দাও তো দেখি কেমন পারো। শাহানারা মৃদু কণ্ঠে বলল। ছবি আমার কাজ শেষ মা, আমি করে দেই। ওর তো শরীর খারাপ, ও না হয় আরেকদিন করে দিবে। চুপ করো বড় বৌমা, তোমার সব কিছুতেই বাড়াবাড়ি। আমরা জল লইয়া সব কাজ করছি, আর এ মহারানী সামান্য পায়ে মালিশ করতে পারবে না? শাহানার দিকে তাকিয়ে বলল, আমি পারবো মা, আপনি একটু রেস্ট করুন। শাহানারা করুণ দৃষ্টিতে তাকালো ছবির দিকে। রাতে কতটা জ্বর ছিল, এরই মধ্যে মেয়েটা কেমন নিজেকে সুস্থ দেখানোর চেষ্টা করছে। ইচ্ছে করছে বারণ করতে, কিন্তু সায়রা বেগমকে চিনে, বারণ করলে মেয়েটাকে দিয়ে আরো কঠিন কাজ করাবে। তাই বাধ্য হয়ে চুপ থাকলো। ছবি সায়রা বেগমের ঘর থেকে মালিশের বোতল এনে আলতো হাতে মালিশ করে দিচ্ছে। কাজের মধ্যে থাকলেও মনের মধ্যে কেমন অস্থিরতা। মিহিরের এই বাড়িতে আসা তার জন্য কতটা বিপজ্জনক কিছুটা হলে আইডিয়া করতে পারছে। সায়রা বেগম মালিশে বেশ আরাম পাচ্ছে। মৃদু থমকে পড়ল। এই মাইয়া, মনোযোগ দিয়ে কাজ না কইরা
আমার মুখ করে রাখছো কেন? ছবি কাপা কাপা কঞ্চে বলল। মনোযোগ দিয়েই করছি দাদিমা। গেটের সামনে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। বাসা এতগুলো গাড়ি থাকতেও পাবলিক যানবাহনে চলাচলে অভ্যস্ত সে। আহসান পরিবারের কোনো সুযোগ সুবিধা ভোগ করতে চায় না সে। বাবার ব্যবসা সম্পর্কে বেশ ডাউট আছে তার। অবৈধ পথে রোজগার করার জিনিসে বিলাসিতা তার ঠিক পোষায় না। অনেক সময় দাঁড়িয়ে থাকার পরও কোনো রিক্সার দেখা মিলছে না। ঢাকা শহরে যানজটের যে অবস্থা, ঠিক সময়ে বের হতে না পারলে পৌঁছতে ইন্টারভিউ দেওয়ার সময় পার হয়ে যাবে। বিরক্ত হয়ে চপরকে উচ্চারণ করলো। গেটের পাশে বাইক নিয়ে হর্ন বাজাচ্ছে রেহান। হেলমেটে মাথা থেকে সরিয়ে বলল, ভাইয়া কোথাও যাচ্ছো? আসো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। না না, আমি রিক্সায় চলে যেতে পারবো। তুই যেখানে যাচ্ছিস যা। রেহান ভাইয়ের না করার কারণটা আন্দাজ করলো। মিহি কঞ্চে বলল, বাইকটা বাড়ির টাকায় কেনা না ভাইয়া, আমি টিউশনের টাকা জমিয়ে কিনেছি। তবুও যাবে না আমার সাথে? অয়ন মৃদু হেসে বলল। অয়ন বাহ, বেশ ভালো হয়েছে তো। এসো তোমাকে নামিয়ে দিয়ে আসি। দ্বিধা কাটিয়ে রেহানের পেছনে বসলো। রেহান বাইক স্টার্ট করে সামনের দিকে তাকিয়ে বলল, ইন্টারভিউ দিতে যাচ্ছো? আমিও চাকরি করতে চাই ভাইয়া। অ্যাপ্লাই কর। করেছিলাম মেজো আব্বু, বড় আব্বু রাজি হয়নি। তোমার মতো যদি প্রতিবাদ করে নিজের মতো করে চলে যেতে পারতাম। পারবি, মনে সাহস রাখ। নিজের সৎ ইচ্ছেটাকে সবসময় প্রাধান্য দিবি। কারো ভরসা না থেকে নিজে নিজে খুঁটে হয়ে দাঁড়া। রেহানের বাইক এসে থামলো চৌধুরী গ্রুপের মেইন অফিসের সামনে। গেটের ভিতরে বাইক প্রবেশ নিষিদ্ধ। অয়ন রেহানকে বিদায় জানিয়ে মৃদু পায়ে ভিতরে ঢুকলো। ইন্টারভিউ রুমের বাইরে লম্বা লাইন। স্বয়ং এসি চৌধুরী নিজে ইন্টারভিউ নিচ্ছেন। সবার এক আকাশ সমান ইচ্ছে চৌধুরী গ্রুপে জব করা। বেশ কিছু সময় অপেক্ষার পর অয়নের ডাক পড়ল। ফাইল হাতে দরজা হালকা ফাঁক করে ভেতরে অনুমতি চাইল অয়ন। লেদার চেয়ারের ফাইল মুখ বুঝে আইসি ভঙ্গিতে বসে আছে আবির্ভাব। শেখর সামনে চেয়ারে বসে ফাইলপত্র চেক দিচ্ছে। আবির্ভাব ফাইলে মনোযোগ রেখে অয়নকে ভেতরে ঢুকার অনুমতি দিল। মৃদু পায়ে ভেতরে ঢুকে সৌজন্যবোধ অটুট রেখে সালাম দিল অয়ন। আসসালামু আলাইকুম স্যার। আবির্ভাব ফাইল সরালো। চোখ থেকে অয়নের দিকে তাকাতেই সহসা চমকালো। সোজা হয়ে বসে ব্যস্ত কণ্ঠে বলল, বসুন। অয়ন ধন্যবাদ জানে বসল শেখরের পাশের চেয়ারে। শেখর হাত বাড়িয়ে অয়নের থেকে ফাইল নিল। সিভি চেক করে বলল, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো, পূর্ব অভিজ্ঞতা আছে কি? অয়ন বারবার আটকায়। এই এক জায়গায় কোথাও পূর্ব অভিজ্ঞতা না থাকায় জব হয় না তার। আবির্ভাব থামালো শেখরকে। শেখরের হাত থেকে ফাইল নিয়ে ভালোভাবে চেক করলো। মিহি কঞ্চে বলল, আহসান মিলস তো আপনার বাবার। নিজেদের ব্যবসা ছেড়ে হঠাৎ চাকরির ইন্টারভিউ দিতে আসলেন যে? আমি নিজের যোগ্যতা কিছু করতে চাই স্যার, এর জন্য চাকরির অ্যাপ্লাই করা। অয়নকে নিয়ে গর্বে বুক ফুলে ওঠে আবির্ভাবের। ভালো লাগা কাজ করে ভীষণ। মুখটাকে তবুও গম্ভীর করে বলল, ধরুন আপনাকে চাকরিটা দিলাম, আপনি যে 2-1 দিন পর চাকরিটা ছেড়ে দিবেন না তার গ্যারান্টি কি? স্যার, পূর্ব অভিজ্ঞতা না থাকায় চাকরি দৌড় করা থেকে বারবার হতাশ হয়ে ফিরছে। চাকরি করার ইচ্ছে না থাকলে এতদিন নিজেদের ব্যবসায় জয়েন হতাম। আবির্ভাব ফের কোনো প্রশ্ন করলো না। মৃদু হেসে বলল, আপনি বাইরে অপেক্ষা করুন, আপনাকে পরে ডেকে নিচ্ছি। ওকে স্যার। অয়নকে বাইরে বসে লম্বা লাইনের ইন্টারভিউ শেষ করলো আবির্ভাব। শেখর ফের বাইরে এসে অয়নকে ভেতরে যাওয়ার জন্য ডাকলো। অয়নের হতাশা চোখে মুখে। উক্ত পজিশনে অন্য কেউ সিলেকশন করা হয়েছে, তাকে ভেতরে ডেকে হয়তো সান্ত্বনা দেওয়া হবে। অয়ন শুকনো মুখে বসলো আবির্ভাবের সামনে চেয়ার চায়। আবির্ভাব ল্যাপটপ থেকে মনোযোগ সরিয়ে মৃদু স্বরে বলল, সরি মিস্টার আহসান অয়ন, আমরা উক্ত পজিশনের জন্য যোগ্য ব্যক্তি পেয়ে গিয়েছি, আপনাকে চাকরিটা দিতে পারলাম না। অয়ন হতাশা দীর্ঘশ্বাস পেল। খানিক হাসার চেষ্টা করে বলল, ইটস ওকে। চেয়ার ছেড়ে উঠে যেতে নিলে আবির্ভাব থামালো। উত্তেজিত কণ্ঠে বলল, আপনাকে চৌধুরী গ্রুপের সহকারী ম্যানেজার পোস্টে সিলেকশন করা হয়েছে, আপনি করবেন না জবটা? অয়ন চমকালো। চোখে মুখে হাসি জড়ানো কণ্ঠে বলল, সত্যি স্যার? আমার কোম্পানিতে ফ্রেশারদের সবসময় অগ্রাধিকার। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো, আপনি 1 তারিখ থেকে জয়েন করুন কোম্পানিতে। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই ভাত ঘুমিয়ে খাত। শান্তা আহসান রাতে তার প্রিয় সিরিয়ালটা মিস করে ফেলেছে। এখন না ঘুমিয়ে
তারই টেলিকাস্ট দেখছে সোফায় বসে, সেন্টার টেবিলে পায়ে তুলে আরাম করে সিরিয়ালে ডায়লগগুলো উপভোগ করছে। এরই মাঝে কলিং বেল পেছে উঠল। টুংচাং টুংচাং আওয়াজে শান্তা আহসান সোজা হয়ে বসলেন। কলিং বেলের আওয়াজে সিরিয়ালের সংলাপ শুনতে বেশি অসুবিধাই হচ্ছে। রিমোট চেপে ধরে এদিক ওদিক চেয়ে দেখলো কয়েকবার, আশেপাশে কারো চিকিৎসাও নেই। টেবিলের উপর রিমোট ছুঁড়ে মেরে বিরক্ত ভরা মুখে ছুটল দরজা খুলতে। চোখে পড়ল মিহিরকে, হাতে কয়েক রকম মিষ্টি ফল, বড় সাইজের রুই মাছ। শান্তা আহসানকে দেখে দাঁত কেলিয়ে হাসলো মিহির। শান্তা আহসানের রাগে মুখখানে নিমিষে পরিবর্তন হলো, ব্যস্ত কণ্ঠে সুত হলো। আরে মিহির, কতদিন পরে আসলে? আমি তো ভাবছিলাম এবারই রাস্তায় ভুলে গেছো তুমি। মিহির হাসলো খানিক, মিহি কণ্ঠে বলল, নতুন চাকরি তো আন্টি, ব্যস্ততায় আসা হয়ে ওঠে না। আজ একটু ফ্রি হতেই চলে আসলাম। তা অয়ন কি বাসায় আছে আন্টি? না তো, ও তো সেই 7 সকালে বের হয়েছে। অয়ন নেই তো কি হয়েছে, আন্টি আছে না, ভিতরে আসো। হাতে এত কিছু নিয়ে ভেতরে ঢুকে মিহিরের বেশ বেগ পথ হচ্ছে। শান্তা আহসান মিহিরের দিকে তাকে অবাক হয়ে পড়ল। এ কি, এত কিছু এনেছো কেন? ওই আর কি, বাবা আরো বড় লিস্ট ধরে দিয়েছিল। গরমে একদম পারছিলাম না বাজার করতে, তাই অল্প কিছু নিয়ে এসেছি। অল্প? অনেক বেশি কিছু নিয়ে এসেছো। শান্তা আহসান 2 আঙুল কপালে ঠেকে চিন্তিত ভঙ্গিমায় বলল, তোমার বাবা লিস্ট ধরিয়ে দিয়েছে মানে বুঝলাম না। বোনের বাড়িতে প্রথমবার আসলাম, খালি হাতে আসলে কেমন দেখায়, এই জন্য আর কি। বোনের বাড়ি মানে? তোমার কথাটা ঠিক বুঝলাম না। মিহিরের আর বুঝতে বাকি রইল না, এ বাড়িতে কেউ এখনো জানে না ছবি। তারপর মিহির মিষ্টির প্যাকেটগুলো শান্তা আহসানের হাতে দিয়ে মৃদু কণ্ঠে বলল, আন্টি, ছবি আমার বোন। শান্তা আহসান ফ্রিকুচকে তাকালো। মিহিরের জায়গা অন্য কেউ হলে হয়তো বেশ কিছু পড়া কথা শুনে দিত। মিহিরকে তার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। নিজের মেল ভার্সনটা যেন মিহিরের মধ্যেই দেখতে পায় সে। নাচাতে ঠোঁট প্রশস্ত করে হেসে সহ্য করে বলল, ও, আসলে আমি জানতাম না তো, সরি। ইটস ওকে আন্টি। ছবি কোথায়? অনেকদিন দেখা হয় না, গ্রাম থেকে এসে অফিসের কাজে আটকে গেছিলাম, তাই আসা হয় নাই। ছবি তো ওপরে। আসলে আমার তো কোমরে ব্যথা, না হলে ডেকে দিতাম। দুপুরে খাবার খেয়ে হয়তো ঘুমাচ্ছে। ডাকতে হবে না আন্টি, আমি যাচ্ছি, দেখা করে আসি। আচ্ছা, যাও বাবা। ছবি ফ্লোরে বসে শুজ দিয়ে 3 পিসের হাত সেলাই করছে। সারা বেশ কিছু 3 পিস এনে দিয়েছে, তারই মধ্যে কয়েকটা 3 পিসের হাতায় ডিজাইন করা। এমন ডিজাইনের 3 পিস কখনো পরা হয় নাই, তাই তাই সিম্পল সাদামাটা বানানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। দরজা নক পড়তেই ফ্লোরে শুজ আর জামা রেখে উঠে দাঁড়ালো, ব্যস্ত পায়ে ছুটলো দরজার পাশে। অয়নের অপেক্ষায় ছিল এত সময়। সেই সকাল ভালো করে নাস্তা করেই ইন্টারভিউ দিতে গিয়েছে। এখন নিশ্চয়ই বেশ ক্লান্ত। অন্যটা ঠিক করে আলতো হাতে খুললো কপাট, বুকের মধ্যে ছাদ করে উঠলো নিমিষেই। কথা হারিয়ে গেল মুখের, মূর্তির মতো দাঁড়িয়ে রইল দরজার পাশে। মিহির পকেটে 2 হাত গুজে মৃদু হাসল। ছবির কণ্ঠস্বর ছেদ করে স্পষ্ট স্বর বের হচ্ছে না, কোনো রকম কাপা কাপা কমছে বলল, ভাইয়া। মিহির খার 2 দিকে কাত করে ছোট কামড়ে হাসলো। ছবিকে পাশ কাটিয়ে চট করে রুমে ঢুকে পড়লো। বিছানায় আইসি ভঙ্গিতে বসে বিদ্রুপ স্বরে আওড়ালো, বেশ রাজরানীর মতো আছিস, তাই না? ছবি কাঁপছে, উত্তর দেওয়ার বাক শক্তি যেন হারিয়ে গেছে। চিবুক নামে ফ্লোরের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। মিহির আবারও বলল, বড়লোক বাড়ি, সুদর্শন হাজবেন্ড, এটাই তো চেয়েছিলি, তাই না? ছবি তখন চোখ। মিহির এবার বিরক্ত হয়ে উচ্চস্বরে ধমক দিল। বসা থেকে উঠে দাঁড়িয়ে 2 হাত দাঁড়া ছবি থুতনি চেপে ধরল। ঠেলতে ঠেলতে নিয়ে গেল দেওয়ালের পাশে। দেওয়ালে চেপে ধরল শক্ত করে। ব্যথায় চোখ বন্ধ করে নিল ছবি। লম্বা পাপড়িগুলো অশ্রুতে ভিজে উঠেছে। কোনো রকম আওয়াজ করার কোনো সুযোগ না দিয়ে মুখ চেপে ধরল মিহির। দাঁতের ধর চেপে বলল, কোথায় ছুঁয়েছে অয়ন? সত্যি করে বল, আমার আমানত নষ্ট করেছিস কিনা? আমি সবকিছু ধ্বংস করে ফেলবো যদি তুই আমার না হস। ছবি গোমড়াচ্ছে, মুখ ছাড়লো মিহির। কথা বলার সুযোগ দিয়ে বলল, বল, আমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবি তুই? ছবি ফুপিয়ে কাঁদছে। মিহিরের হিংস্রতায় কাছে বজ্র অসহায় সে অস্পষ্ট স্বরে বলল, ভাইয়া শান্ত হন না প্লিজ, বাইরে থেকে কেউ শুনে ফেললে খারাপ ভাববে। ভাবুক খারাপ,
ভালোবাসি তোকে আমি। তোকে পাওয়ার জন্য আমাকে যতটা নিচে নামতে হবে আমি নামবো। তবু আমি ছাড়া তুই অন্য কারো হতে পারবি না। ছোট থেকেই আপনাকে নিজের ভাইয়ের মতো শ্রদ্ধা করে এসেছি। বাবা মা, বড় আপু, মেজো আপু সবাইকে নিজের আপন ভেবেছি। কেন সম্পর্কটা এমন নোংরা করে ফেলছেন ভাইয়া? এই ভাষণ থামা তোর। স্বর আসতে না আসতেই অনেক ভাষণ শিখে গেছিস দেখছি। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে রেডি হয়ে আমার সাথে বের হবি। আর এক মুহূর্ত রাখবো না তোকে এখানে। পিঠায় দাঁড়িয়ে থাকলো। মিহিরের রাগ যেন তর তর করে বাড়ছে। শক্ত করে হাত চেপে ধরে পড়ল। ঠিক আছে, রেডি হতে হবে না, এভাবেই চল। দরজার কাছাকাছি আসতেই ছবি হাত ছাড়িয়ে নিল নিচেকে। কণ্ঠ স্বরে জোর রেখে বলল, যাব না আমি আপনার সাথে। এই ঘর আমার স্বামীর, আমি এখান থেকে এক পাও নড়ব না। মিহির বিস্ত্রী হেসে বলল, স্বামী? কে তোর স্বামী? অয়ন তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে? ছবি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মিহির আবার বলল, অয়ন তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মানবে না। ও ভালোবাসে জেবাকে। আজ না হয় কাল তোকে ও এবারে ছাড়তেই হবে। সুতরাং আজ আমি আমার সাথে অয়ন তোকে ডিভোর্স করলে আমি তোকে বিয়ে করব। ছবির কান চেপে ধরলো 2 হাত দ্বারা। চিৎকার করে বলল, বের হয়ে যান আমার রুম থেকে। আপনাকে দেখলেই আমার গা ঘিন ঘিন করছে। যাব, তোকে সাথে নিয়ে তবেই যাব। মিহির শক্ত হাতে চেপে ধরলো ছবিকে। ছবি হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে মিহিরের দানবীয় শক্তির সাথে সে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। এক পর্যায়ে দিশে না পেয়ে মিহিরের গালে জোরে সোরে থাপড় বসালো। মিহির গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ও আগুনের ফুলকি দিয়ে এক্ষুনি ঝলসে দিবে ছবিকে। বাম হাত দিয়ে ছবির গলা চেপে দেয়ালের সাথে দিকে ঠেলে নিয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, খুব জেদ তাই না? তোর জেদ এক্ষুনি বের করে দিব। ডান হাত দিয়ে চুলের মুঠি চেপে ধরলো। ব্যথায় কুকড়ে উঠল ছবি। দরজার পাশে ফোনের রিংটোন বাজছে। কারো আগমন এইদিকে। মিহিরের রাগ সংবরণ করতে চোখ বন্ধ করে নিল। ছবিকে ছেড়ে দিয়ে আলগোচ্ছে খানিকটা দূরে এসে দাঁড়ালো। ছবি থরথর করে কাঁপছে। দরজা লক করা না থাকায় সহজেই খুলে রুমে প্রবেশ করলো অয়ন। মিহিরের দিকে তাকাতে ক্লান্তি মুখে হাসি ফুটলো। মিহিরকে দেখে ব্যস্ত কঞ্চে পড়ল। তুই চলে এসছিস? আমার আসতে দেরি হলো, সরি রে। মিহির অয়নের কাঁধে হাত রেখে বলল, আরে ব্যাপার না। তোর ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো, জব হয়ে গেছে। সামনের মাসের 1 তারিখ থেকে জয়েনিং। বাহ, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস দোস্ত। কতক্ষণ এসেছে? বেশি দেরি করে ফেললাম কি? আরে না, আমি মাত্র এসে ছবির সাথে কথা বলছিলাম। আচ্ছা, তোর গল্প কর, আমি ফ্রেশ হয়ে আসি। ছবি উত্তেজিত কঞ্চে বলল, না। অয়ন চোখ মুখ কুচকে তাকলো ছবির দিকে। মিহিরের চোখে মুখের আভা কঠোর হয়ে উঠল। নিমিষে ঘাম ছুটেছে সর্বাঙ্গে। মনের মধ্যে তীব্র ভয়, ছবি অয়নকে সবটা বলে দিবে না তো। অয়ন ছবির কাছে কিছুটা এগিয়ে এসে শঙ্কিত গলায় বলল, কি হয়েছে? তোমাকে টেন্স লাগছে কেন? ছবি তুতলিয়ে বলল, আমি ঠিক আছি, আপনারা গল্প করুন। আমি নিচে গিয়ে আপনাদের জন্য খাবার গরম করছি। ও ঠিক আছে, যাও। মিহির দিকে তাকিয়ে বলল, তুই তাহলে বস, আমি ফ্রেশ হয়ে আসি। মিহির সম্মতি জানিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, যা। অয়ন বাথরুমে ঢুকতেই মিহির দ্রুত পায়ে ছবির সামনে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, আজ অয়ন আশায় বেঁচে গেলি। নেক্সট হেরফের করলে একদম তুলে নিয়ে যাব। ছবি কথা না পারে এক দৌড়ে নিচে নেমে আসলো। রান্নাঘরে এসে অকপটে দরজায় খি লাগে চুকরি কেঁদে উঠল। সারা শরীর যেন অসাড় হয়ে উঠেছে। মিহিরের এমন অত্যাচার নতুন না, কোনো ছুতোয় বারবার গায়ে হাত দিবে, নোংরা চোখে তাকাবে, এটাই তার চরিত্র। বিয়ের পর ভেবেছিল মিহিরের অত্যাচারের হাত থেকে হয়তো রক্ষা পাবে, তবে না, আজও তার নোংরা হাতের ছোঁয়া শরীরে ছড়িয়ে পড়েছে। সাদা অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে ছুটে চলেছে। সাদা অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে ছুটে চলেছে। অ্যাম্বুলেন্সের ভিতর রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। শেখর তার পাশে আতঙ্কিত চেহারায় বসে আছে। দুপুরে অফিসের কাজ সেরে বনানীর দিকে যাওয়ার পথে দূর থেকে আসা ট্রাক সজোরে ধাক্কা দেয় আবির্ভাবের গাড়িতে। মুহূর্তে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় আর আবির্ভাবে রক্তাক্ত শরীরে ছিটকে পড়ে রাস্তায়। আশেপাশের লোকজন তড়িঘড়ি করে আবির্ভাবের পকেট থেকে ফোন বের করে শেখরের সাথে যোগাযোগ করে সবটা জানায়। আবির্ভাব শেখরের বড় ভাইয়ের চেয়ে কোন অংশে কম নয়। সংবাদটা শোনার পর যেন কিছুক্ষণ স্তব্ধই হয়ে যায় শেখর। কিছু সময় পর নিজেকে ধাতস্থ করে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
অ্যাম্বুলেন্সটি আজকালও ট্রাফিকে। আবির্ভাবের কোনো রকম নড়াচড়া নেই। শেখর পালস চেক করছে কয়েকবার, পালস চলছে কোনো রকম। শ্বাস রুদ্ধকর পরিস্থিতি। শেখরের মাথা ফাঁকা ফাঁকা লাগছে, হাত পা কাঁপছে অনবরত। ছেলে মানুষ তো কাঁদে না, তাদের কষ্ট তো বুকের মধ্যে জমা থাকে। হাজারো কষ্টে নিজেকে শান্ত রাখতে পারে, কিন্তু শেখর পারল না। আবির্ভাব রক্তাক্ত মুখের উপর আলতোভাবে হাত রেখে ডুকরে কেঁদে উঠল, ভেজা কণ্ঠে বলে উঠল,